গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। আমি তোমাদের আর কে স্যার। আমাদের চলছিল হিস্ট্রি সিরিজ। হিস্ট্রি তোমাদের একটা চ্যাপ্টার করানো হয়ে গেছে। একটা চ্যাপ্টারের মধ্যে অ্যারাইভাল অফ ইউরোপিয়ান আমরা করছিলাম, তার মধ্যে আমাদের পর্তুগিজ ডান হয়ে গেছে, তার এমসিকিউ করে নিয়েছি। হিস্ট্রি যারা ফার্স্ট টাইম দেখছো, ফার্স্ট ক্লাস থেকে দেখবে, হিস্ট্রি হিউজ অ্যামাউন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট। হিস্ট্রি যদি করা হয় তোমার, তাহলে এই হিস্ট্রি যে প্যাটার্নে আমি করাচ্ছি তাতে তোমার অপশনাল পেপারও রেডি হয়ে যাবে, তাতে তোমার মেন্সের যে কোয়ারিজ গুলো আছে সেগুলো শর্ট আউট হয়ে যাবে, এন্ড প্রিলিমসেও তুমি ম্যাক্সিমাম নাম্বার পাবে। ম্যাক্সিমাম 45+ তো পাবেই। মেন্সে যদি আমি যেরকম ভাবে সিরিজ চালাচ্ছি সেরকম ভাবে যদি করো তাহলে 85+ পাবে, যেহেতু আমি কিছু বাদ দিচ্ছি না, স্ট্র্যাটেজিক্যালি পড়াচ্ছি। এবার কোয়েশ্চেন হলো আজকের টপিক কি আছে। আজকের টপিক আমাদের সেমই আছে, অ্যারাইভাল অফ ইউরোপিয়ানই চলছে। অ্যারাইভালস অফ ইউরোপিয়ান এর মধ্যে আমাদের আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে ডাচ। এই ডাচ টপিকটাই আজকে আমরা করব। আচ্ছা, ডাচ করার আগে তোমাকে আগে একটা মাইন্ড ম্যাপ দেখাতে হবে। দেখো, ফার্স্ট স্টেজ ছিল পর্তুগিজ, সেকেন্ডে আসবে ডাচ, থার্ডে আমাদের ইংলিশ, ফোর্থে আসবে আমাদের ড্যানিশ, এন্ড ফিফথে আসবে আমাদের ফ্রেঞ্চ। এটা হচ্ছে আসার ক্ষেত্রে আমাদের এই লক ছিল, মানে কোম্পানি বানানোর ক্ষেত্রে নয়। কে ইন্ডিয়ায় ফার্স্ট আসবে, অ্যারাইভাল অফ ইউরোপের মধ্যে কোন পার্টিটা, কোন ইউরোপিয়ান কান্ট্রি ইন্ডিয়ায় ফার্স্ট এসছে, সেই র্যাঙ্ক অনুযায়ী ডাচ যেহেতু সেকেন্ডে এসছে, সেই জন্য আজকে আমরা ডাচ পড়ছি। তাহলে এর র্যাঙ্ক যদি করে দিই, তাহলে ফার্স্টে ইনি এসছেন, সেকেন্ডে ইনি এসছেন, থার্ডে ইনি এসছেন, ফোর্থে ইনি এসছেন, অ্যান্ড ফিফথে ইনি এসছেন। এই পাঁচটা পার্টি আমাদের হয়েছে। এই সেকেন্ড পার্টিটাই আজকে আমাদের আছে, সেই জন্য আমরা ডাচ পড়ছি, ইংলিশ পড়ছি না। এই তোমাদের মাইন্ড ম্যাপ আমি ফার্স্ট ক্লাসেই দিয়ে দিয়েছিলাম। আই থিঙ্ক পিকচার ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট ক্লাস যদি আবার তোমরা দেখে নাও, দেন ওখানে তোমার সব ডিটেলসই দেওয়া আছে কিরম ভাবে হয়েছে। এটা আসার ক্ষেত্রে ফ্যাক্টরি বানানোর ক্ষেত্রে ইংলিশ সেকেন্ড ফ্যাক্টরি বানিয়েছে, তারপরে ডাচ বানিয়েছে। চলুন, তাহলে আমাদের কি ছিল, ডাচ ছিল। ডাচ কোন জায়গার পিপলকে বলা হয়? ডাচ বলা হয় নেদারল্যান্ডস এর পিপলকে। ডাচ পিপল বলা হয়। ডাচ যে টার্মটা আছে এখানে অল্প সময়ের জন্য লিখে দিয়েছি, এই ডাচ বলা হয় নেদারল্যান্ডস এর পিপলকে। নেদারল্যান্ডস এর পিপলকে বলা হয় ডাচ। ওকে স্যার, এটা লিখে দিলাম, যেহেতু তোমরা বারে বারে দেখবে তো মনে থাকবে। দেন ফাউন্ডেশন of company. First point, the Dutch East India Company was formed in 1602.
তাহলে আমাদের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে হয়েছিল? 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়। এর আগে কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আপনি বলেন কি স্যার, তাহলে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে হয়েছিল? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1599 হয়ে গেছিল এস্টাবলিশড। সেই জন্য বললাম কোম্পানির দিক থেকে ইংলিশ হবে ফার্স্ট, সেকেন্ড এন্ড ডাচ হবে থার্ড, কিন্তু অ্যারাইভালের দিক থেকে ডাচ হচ্ছে সেকেন্ড এন্ড ইংলিশ হচ্ছে থার্ড। অ্যারাইভাল মানে ইন্ডিয়ায় কে ফার্স্টে এসছে। ওকে স্যার, এটা অনেকবার অনেকগুলো পরীক্ষা এসছে। They primarily focused on spice trade. Excuse me, একটা কল এসছে, জাস্ট কলটা রিসিভ করে নিন। ওকে, স্পাইস ট্রেডে করেছিল। They paid more attention to Indonesian archipelago. আচ্ছা, এখানে তোমরা অনেকে হয়তো ভাববে কি স্যার, স্পাইস ট্রেডে যখন ফোকাস করছে, সরি টু ইন্টারাপ্ট, ওই যে মাঝখানে আমার কল এসে গিয়েছিল, করে এমার্জেন্সি কল ছিল, তাই মেডিকেল এমার্জেন্সি ছিল, সেই জন্য রিসিভ করতে হয়েছে। আই এম এক্সট্রিমলি ভেরি সরি ফর দ্যাট। আচ্ছা, দে প্রাইমারিলি ফোকাসড অন স্পাইস ট্রেড, 1602 সালে হয়েছে। এবার আপনার কোয়েশ্চেন হতে পারে, স্যার যদি স্পাইস ট্রেডে হয় তাহলে স্পাইস ট্রেড তো সবচেয়ে বেশি আমাদের ইন্ডিয়ায় হতো না। অ্যাকর্ডিং টু ইউরোপের পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বেশি স্পাইসের ট্রেড, মশলাগুলো ট্রেড ওরা ইন্দোনেশিয়ায় করতো।
সেই জন্য ডাচ পিপলরা ওদের প্রাইমারি ফোকাস যদি স্পাইস ট্রেড হয়, তাহলে স্পাইস ট্রেড সবচেয়ে বেশি হতো ইন্দোনেশিয়ায়, সেই জন্য ওরা ইন্দোনেশিয়ায় বেশি ফোকাস করেছিল। ইন্ডিয়ায় কখন ফোকাস করে ওরা? They need to expand their trade with India because of the demand of Indian textile, demand of Indian textile, ইন্ডিয়ান টেক্সটাইলের ডিমান্ডের জন্য ওরা দেন চেয়েছিল কি ইন্ডিয়ায় তাদের বিজনেসটা এক্সপ্যান্ড করতে, স্পাইস ট্রেডের জন্য কোনোদিনও ওরা চায়নি। তাহলে ফাউন্ডেশন অফ কোম্পানির মধ্যে আমরা পড়লাম ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালে এস্টাবলিশড হয়। তাদের প্রাইমারি ফোকাসই ছিল স্পাইস ট্রেড করা, মশলাগুলো ট্রেড করা ইউরোপের মার্কেটে, কিন্তু মশলা হিউজ অ্যামাউন্টে ইন্দোনেশিয়ায় পাওয়া গিয়েছিল ইন্ডিয়ার আগে, সেই জন্য ওরা ইন্দোনেশিয়ায় ফোকাস করেছিল। ইন্ডিয়ায় ফোকাস এই জন্য করলো কি যখনই ওরা মশলাগুলো নিয়ে ইউরোপের মার্কেটে বিক্রি করতো, দেন ইউরোপের মার্কেটে ইন্ডিয়ান টেক্সটাইলের হিউজ অ্যামাউন্টে ডিমান্ড ওরা দেখলো, দেন ভাবলো কি মশলার সাথে সাথে ইন্ডিয়ান টেক্সটাইলেরও বিজনেস করতে হবে, সেই জন্য ওরা ফোকাস মারলো কোথায়? ইন্ডিয়ার ক্ষেত্রে। বুঝে গেছেন স্যার? আই থিঙ্ক পিকচার ইজ ক্লিয়ার। সেকেন্ড বলছে formation of factories. They established their first factory at Petapuli, second মাসুলিপট্টনম। এরম করে পেটাপুলি, মাসুলিপট্টনম, পুলিকেট, দেন তারপরে আপনার চিনসুরা, ঢাকা, আগ্রা, পাটনা, গোলকোন্ডা, নাগাইভঞ্চা, সুরাট, ইটলি, এইসব জায়গায় স্লোলি করে ওরা নিজের ফ্যাক্টরি স্টার্ট করে দেয়, এস্টাবলিশ করা।
হাইপোথেটিক্যালি এটা আমাদের ভারতবর্ষ, ওদের ফ্যাক্টরিজ গুলো কোথায় কোথায় হয় সেটা দেখুন আপনি। ফার্স্টে ওরা কোথায় করে, পেটাপুলিতে, পেটাপুলি, মাসুলিপট্টনম, এটা হচ্ছে নাগাপট্টনম, চিনসুরা, आगरा, पटना, पटना, देन अपनार पिपली, बालासोर, नगाईवंचा, गोलकोंडा एंड सूरत। এই সব জায়গায় ও নিজের ফ্যাক্টরি মানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের ফ্যাক্টরি এস্টাবলিশ করে দেয়। এটা ছিল ফরমেশন অফ ফ্যাক্টরিজ। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেটাপল্লি ফার্স্ট এন্ড সেকেন্ড ইজ মাসুলিপট্টনম। আরো একটা এখানে আছে পুলিকেট। পেটাপুলি আর মাসুলিপট্টনমের এই জায়গাটায় আছে পুলিকেট। পুলিকেটেও ওরা ফ্যাক্টরি স্থাপন করে। এতগুলি ছিল ওদের ফ্যাক্টরিজ। তাহলে আমরা কি বললাম, ফরমেশন অফ ফাউন্ডেশন অফ কোম্পানিজ পড়ে নিলাম, দেন ফ্যাক্টরিজও পড়ে নিয়েছি। এবার ফ্যাক্টরির এক্সপেন্ড একটু পড়তে হবে, এক্সপেন্ড করার পর কেন লসে গেল। ফ্যাক্টরিজ ইন গোলকোন্ডা। গোলকোন্ডার ক্ষেত্রে পরীক্ষায় কোয়েশ্চেন এসে গেছে গোলকোন্ডায় কোথায় ফ্যাক্টরি ছিল। They had two factories at গোলকোন্ডা। এই টু ফ্যাক্টরিজ কি কি, একটা আছে গোলকোন্ডাতে এন্ড একটা আছে নাগাইভাঞ্চাতে। নাগাইভাঞ্চা, but the factories closed due to fight between them। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে গোলকোন্ডার সুলতানের আন্ডারে থাকা হাবলদারের কিছু ফাইট হয়। ওই ফাইটের মধ্যে দিয়ে, কোয়ারেলের মধ্যে দিয়ে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোলকোন্ডা নাগাইভাঞ্চা এই দুটো ফ্যাক্টরিজকে অফ করে দেয়। সেম থিং হ্যাপেন টু আপনার factories at ঢাকা প্লাস উদয়গঞ্জ। এটা বন্ধ হয় দুটো রিজন, একটাই রিজনের জন্য, due to close attack
on the native rajas, the factories had closed. এই দুটো রিজন, মানে এই দুটো ফ্যাক্টরি নামটা ইম্পর্টেন্ট, সেই জন্য এই দুটো পয়েন্ট দিলাম। তাছাড়া অপশনালে আমাদেরকে হিউজ অ্যামাউন্টে অনেক কিছু এখানে পড়তে হয়, যেহেতু অপশনাল আমি দিচ্ছি না, অপশনালে 70% কাজ এটা দিয়ে হয়ে যাবে আপনার। দেন মেন্স পেপারের ক্ষেত্রে এখান থেকে কোয়েশ্চেন এই ফ্যাক্টরিজ রিলেটেড আসে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে মেইন রাইভেলরি। এরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছে, মেইন রাইভেলরি আমরা জেনে আছি আমরা জেনে আছি হাইপোথেটিক্যালি এটা হচ্ছে আমাদের এ। আমরা কি জানি? আমরা জানি এরা এই ডাচ পিপলরা, এটা ডাচের লাইন, এই ডাচ পিপলরা এই লাইনের মাধ্যমে ওরা ইন্দোনেশিয়া জানতো। এই ইন্দোনেশিয়া জানার জন্য এদের ফ্যাক্টরি এস্টাবলিশড হয় 1602 সালে, অ্যান্ড এরা ইন্ডিয়ায় 1602 সালে এসে যায়। এর কারণ যদি জানতে চাও তাহলে এরা দুটো এক্সপেডিশন চালিয়েছিল, 1594 অ্যান্ড 1598 এ। ইন্ডিয়ার ক্ষেত্রে এদের ইন্ডিয়ার রুটটা জানা ছিল, যেহেতু এরা ইন্দোনেশিয়ায় নিজের ট্রেড চালাচ্ছে। এই ইন্দোনেশিয়ায় ট্রেড চালানোর জন্য যেই 1602 সালে এদের ফ্যাক্টরি এস্টাবলিশড হয়, দেন সাথে সাথে এই 1602 সালে এরা ইন্ডিয়া ঢুকে পড়ে। কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রে আমরা জেনেছি কি 1600 সালে ওদের মনোপলি রাইটস পায় ব্রিটিশরা, ব্রিটিশদের মনার্কের কাছ থেকে। দেন ওদের আস্তে আস্তে 8 বছর লাগে, 1608 সালে দেন ব্রিটিশরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে। 8 বছর ওদের এক্সপেডিশন করতেই লাগিয়েছিল কি ইন্ডিয়া যাওয়ার জন্য কোন পথে যেতে হয়। এরা যেহেতু আগে থেকেই জানতো, তাই স্পিডে 1602 সালে এদের ফ্যাক্টরি এস্টাবলিশড হয়, 1602 সালে এরা পৌঁছে যায়। এখানে এই পয়েন্টের সাথে সাথে মেইন রাইভেলরি এই ডাচের সাথে ব্রিটিশদেরই আছে। ডাচ ভার্সেস ব্রিটিশরাই ছিল মেইন রাইভেল। আপনি বলবেন কেন? যেহেতু ডাচ পিপলদের নাভেল সুপ্রিমেসি খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছিল, নাভেল পাওয়ার এদের পাওয়ারফুল হয়ে গেছিল। নাভেল পাওয়ার, এই নাভেল পাওয়ার পাওয়ারফুল হওয়ার জন্য এরা কি করলো? পর্তুগিজকে কার্টেল করে দিল, পর্তুগিজকে কার্টেল করে দিল। নাভেল পাওয়ার সব ডাচদের পাওয়ারফুল হয়ে গিয়েছিল, সেই জন্য পর্তুগিজদেরকে এরা এখানে হারিয়ে দেয়। এই হারিয়ে দেওয়ার জন্য ডাচের সামনে প্রতিপক্ষ হিসাবে শুধু থাকে ব্রিটিশরা, সেই জন্য ডাচ এন্ড ব্রিটিশ রাইভেলরি অনেক দিন ধরে চলবে। এই জিনিসটা আপনার জানা দরকার, যখন ব্রিটিশ পড়াবো তখন লিঙ্কগুলো কমিউনিকেট হবে। তাহলে মেইন রাইভেলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডাচের কি ব্রিটিশরা আছে, এন্ড ব্রিটিশদের মেইন রাইভেল হিসাবে ডাচরা আছে। এটা হচ্ছে এদের মেইন রাইভেলরি। এই রাইভেলরির সর্ট আউট, এই রাইভেলরি এদের সর্ট আউট হয়, একটা ব্যাটল হয় দুজনের মধ্যে, ব্যাটল অফ বেদারা। বেদারা, ব্যাটল অফ বেদারা ব্যাটল অফ বেদারা 1759 হয়। কার মধ্যে হয়?
ডাচ এন্ড ব্রিটিশের মধ্যে, ডাচ ভার্সেস ব্রিটিশ 1759 এ। এই ব্যাটেলের মধ্যে ডাচরা এই ব্যাটেলটা হেরে যায়, ব্রিটিশরা জিতে যায় এই ব্যাটেল। এই ব্যাটেল জিতে যাওয়ার জন্য ডাচরা ফাইনালি বাই 1795, এখানে 59 আছে, 95, ডাচ পিপলরা ইন্ডিয়া থেকে সব জিনিসগুলো গুটিয়ে নিয়ে গিয়ে সবকিছু অফ করে চলে যেতে চায়, এরা ইন্দোনেশিয়ায় শিফট করবে। এই ব্যাটেলটা অনেকগুলো পরীক্ষায় মেন্সে এসছে, আপনাদের পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রিলিমসে আসবে কিনা জানি না, মেন্সে এই ব্যাটেলটা দিয়ে দেবে কোন ব্যাটেলের মাধ্যমে ফাইনালি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের সব ফ্যাক্টরিজ গুলোকে অফ করে বন্ধ করে ইন্ডিয়া ছেড়ে দিয়েছিল, সেটা হচ্ছে ব্যাটেল অফ বেদারা। দেন মেন রাইভালির ডাচদের কি কি ছিল, অনেকগুলো পরীক্ষায় আপনি এমসিকিউ যদি দেখেন, দেন এখানে ডাচদের মেন রাইভাল ছিল ব্রিটিশ। সেই জন্য এই দুটো পয়েন্ট আপনাকে খুবই বলা ইম্পর্টেন্ট ছিল। এগুলো মেন্স পেপারের ক্ষেত্রে, অপশনাল পেপারের ক্ষেত্রে লেখা হয়, কিন্তু যেহেতু আপনার মেন্স বলছি অপশনাল পেপার এন্ড ইউপিসি পেপারের জন্য লেখা হয়, যেহেতু আপনার মেন্সও পড়িয়ে দিচ্ছি, সেই জন্য আমি এই ব্যাটারিটা বলে দিলাম। এবার মোস্ট ইম্পর্টেন্টলি আপনি কোথাও পাবেন না যে জিনিসটা আছে, সেটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরিজ এন্ড ইটস অর্গানাইজেশনস। এদের ফ্যাক্টরিজ কিরকম ছিল, ফ্যাক্টরিজ এন্ড ইটস অর্গানাইজেশনস, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরিজ কিরকম ছিল আর অর্গানাইজেশন কিরকম ছিল সেটা আপনাকে জানতে হবে। সরি স্যার, ভুল হলো, এটা এখানে ফার্স্ট যেটা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরিজের মধ্যে যেটা আপনাকে জানতে হবে, নেদারল্যান্ডে এদের যেহেতু হেড অফিস আছে, তাহলে সবকিছু নেদারল্যান্ডসেই থাকবে। নেদারল্যান্ডস উপরে দিলাম, নেদারল্যান্ডস এর কন্ট্রোলের নিচে এদের মেন অফিস থাকছে কোথায়, নেদারল্যান্ডস এর কন্ট্রোলের নিচে এদের মেন অফিস থাকছে বাটাভিয়ায়। বাটাভিয়া মানে জাকার্তা ওর ইন্দোনেশিয়া, আপনি সিম্পলি ইন্দোনেশিয়া লিখে নিন। বুঝিয়ে দিচ্ছি এর ফ্যাক্টরি কেন এতটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সব বলছি। দেন এদের এখান থেকে কন্ট্রোল হতো বিভিন্ন টেরিটরি গুলো, তার মধ্যে আমাদের টেরিটরি আমাদেরকে পড়তে হবে ইন্ডিয়া। এটা ছিল এদের প্রাইমারি এক্সপেক্ট। দেন এই সূত্র অনুসারে আপনি যদি সুন্দর করে দেখেন, তাহলে এই নেদারল্যান্ডসেই বসে থাকতো জেন্টলম্যান 16, জেন্টলম্যান 17, VII। সেভেন হয়ে গেছে, এটা জেন্টলম্যান 17। নেদারল্যান্ডসে যারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্স গুলোকে পুরো বিশ্বে দেখতো, সেই নেদারল্যান্ডসে জেন্টলম্যান 17 নামে একটা অর্গানাইজেশন করেছিল। সেই অর্গানাইজেশনে 17 জন মানুষ থাকতো, ওটা একটা বোর্ড অফ কন্ট্রোল ছিল। ওই বোর্ড অফ কন্ট্রোলের 17 জন মানুষ নেদারল্যান্ডের রাজার হয়ে, মনার্কের হয়ে সব অ্যাফেয়ার্স গুলো দেখতো, বিশ্বে কিভাবে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কোথায় কোথায় কি চালাচ্ছে, কি ট্রেড চালাচ্ছে, কোথায় সাম্রাজ্যবাদ চালাচ্ছে, সবগুলো দেখতো। এটা নেদারল্যান্ডসের ছিল। বাটাভিয়ায় তাহলে কি ছিল, বাটাভিয়ায় এদের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর থাকতো, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। বাটাভিয়ায় এরা রাখতো সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস, ঠিক আছে। এই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এর নিচে প্রত্যেকটা যে জায়গায় চালাবে, ইন্ডিয়ায় চালালে ইন্ডিয়ায়, শ্রীলঙ্কায় চালালে শ্রীলঙ্কায়, অন্যান্য দেশে যেমন ভিয়েতনামে চালালে ভিয়েতনামে, প্রত্যেকটা দেশে এদের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থাকতো। চিফ অ্যাডমিনিস্ট্রেটর লিখে দিন, চিফ অ্যাডমিনিস্ট্রেটর থাকতো, অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে
এই চিফ অ্যাডমিনিস্ট্রেটর এখানে দেখতো। ফ্যাক্টরিজ ইন অর্গানাইজেশনের ফার্স্ট পয়েন্ট, এটা আপনাকে এটা মনে রাখতে হবে, যেহেতু এই প্যাটার্নটাই পুরোটাই ইংলিশরা এদের কাছ থেকে নেবে এন্ড সাম্রাজ্যবাদ চালাবে, সেটা পুরোটাই পড়ে গিয়ে আপনাকে যখন ইংলিশ পড়ানো হবে তখন বুঝতে পারবেন। তাহলে নেদারল্যান্ড ওদের যেহেতু দেশ, নেদারল্যান্ডের হেড অফিসে থাকতো কে? জেন্টলম্যান 17। জেন্টলম্যান 17 এর আন্ডারে এশিয়ান অ্যাফেয়ার্স এর জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস রেখে দিয়েছিল ওরা। এই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এর আন্ডারে, যেহেতু আমরা ইন্ডিয়ায় পড়ছি, ইন্ডিয়ার ক্ষেত্রে একজন চিফ অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, ভিয়েতনাম পড়লে ভিয়েতনামের ক্ষেত্রে একজন চিফ অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, যদি আপনি মালয়েশিয়া পড়েন মালয়েশিয়ার ক্ষেত্রে একজন চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফিসার থাকবে। এরা সবাই রিপোর্ট সাবমিট করবে কোথায়? এরা সবাই রিপোর্ট সাবমিট করবে এই বাটাবিয়ার চিফ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস কে। আর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এর সাথে কানেকশনে থাকবে জেন্টলম্যান 17। এ সব রিপোর্ট গুলো জেন্টলম্যান 17 কে সেন্ড করে দেবে। ফার্স্ট বেসিক পয়েন্ট এটা আপনার এরকম ভাবে হয়। সেকেন্ড পয়েন্ট কি আপনার, এবার আমরা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস পড়বো। দেখেন এখানে দেখা আছে জেন্টলম্যান 17। তাহলে এখানে আমরা সেকেন্ড পয়েন্ট যেটা পড়বো সেটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস কিভাবে কাজ করতো? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস Central Board of Directors headed by এখানে থাকতো গভর্নর জেনারেল। দেখছেন এই টার্মটাই নেবে ব্রিটিশরা, গভর্নর জেনারেল। একজন গভর্নর জেনারেল হবেন, এই একজন গভর্নর জেনারেলই সব রিপোর্ট জেন্টলম্যান 17 কে দেবে। আর এই গভর্নর জেনারেলের আন্ডারে কাজ করতো চিফ অ্যাডমিনিস্ট্রেটর। আর এই চিফ অ্যাডমিনিস্ট্রেটর এর আন্ডারে কাজ করতো ইন্ডিয়ান কাউন্সিল, যেহেতু ইন্ডিয়া আছে ইন্ডিয়ান কাউন্সিল। এই ইন্ডিয়ান কাউন্সিলের আন্ডারে একজন থাকতেন ডাইরেক্টর, দেন এই ডাইরেক্টরের আন্ডারে থাকতো একজন ফ্যাক্টর, এই ফ্যাক্টরের আন্ডারে অনেকেই থাকতো। এটা ছিল এদের কাজ করার নিয়ম। তাহলে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এর হেড কে ছিলেন? গভর্নর জেনারেল। এই গভর্নর জেনারেলকে সব রিপোর্ট এ কে রিপোর্ট সাবমিট করতো, এ কে রিপোর্ট সাবমিট করতো, এ কে রিপোর্ট সাবমিট করতো, ফাইনালি এ কে রিপোর্ট সাবমিট করে তারপরে গিয়ে জেন্টলম্যান 17 কে রিপোর্ট সাবমিট করে দিত। এই লাইনেজের মাধ্যমে এদের এই ফ্যাক্টরিজ বা অর্গানাইজেশন সিস্টেমটা চলতো। বুঝে গেছেন? এটা ছিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এর কার্যকলাপ বা এই জিনিসটা। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এই হেডেড বাই এটা, এদের মেইন অফিস হেড অফিস থাকতো, এরা যেখানে বসতো সেটা ছিল বাটাভিয়া, জাকার্তা, ইন্দোনেশিয়া। বাটাভিয়া, জাকার্তা, ইন্দোনেশিয়া। এটা মেন্স পেপারে পড়তে হয়, মেন্স বলতে অপশনাল পেপারের ক্ষেত্রে, ইউপিএসসি এর ক্ষেত্রে পড়তে হয়। আপনাদের এই জিনিসটা পড়াতে হবে, যেহেতু আপনারা এটা না পড়লে ব্রিটিশ কিভাবে অর্গানাইজ করতো আপনি বুঝতে পারবেন না, আপনারা মুখস্থ করতে লাগবে। মুখস্থ করতে লাগলে আপনি হিস্ট্রির ক্ষেত্রে ইন্টারেস্ট পারবেন না। অনেকই হিস্ট্রির টার্ম আছে যেগুলো আপনি হয়তো এখনো শুনেননি, জানেন না, সেই টার্মগুলো আপনাকে বলা হবে। এন্ড বিলিভ মি, আপনি যে পলিটি, ইংলিশ এই সিরিজগুলো দেখছেন তার থেকে বেশি আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেন হিস্ট্রির আরো যখন ডিপ ডাউন আমরা করব, যখন আরো ভেতরে যাব। তাহলে এবার আমাদের পয়েন্ট হচ্ছে কি স্যার, তাহলে ইন্ডিয়ায় কি হলো? আমরা যেহেতু আমাদের দেশে ইন্ডিয়ায় এসছে ডাচরা, দেন ইন্ডিয়ার ক্ষেত্রে ওদের অর্গানাইজেশন আমাদের পড়তে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে একটা কাউন্সিল থাকতো, এই কাউন্সিলের আন্ডারে ডাইরেক্টরস থাকতো, এই ডাইরেক্টরসই হতো গভর্নর জেনারেল। এখানেও গভর্নর জেনারেল থাকতো, গভর্নর জেনারেল।
দেন এই ডাইরেক্টরস এর নিচে থাকতো কে? এই ডাইরেক্টরস এর নিচে থাকতো কাউন্সিল, দেন ডাইরেক্টর, ডাইরেক্টর নিচে থাকতো আমাদের সিনিয়র ফ্যাক্টর। এই সিনিয়র ফ্যাক্টরের নিচে থাকতো 6 জুনিয়র ফ্যাক্টর। জুনিয়র ফ্যাক্টরস এরকম ভাবে এটা আমাদের ম্যানেজ হতো। কি ম্যানেজ হতো? আমাদের অ্যাফেয়ার্স গুলো। এবারে এখানে টার্মটা শুনুন, এখানে টার্ম কি দিয়েছি? ফ্যাক্টরিজ। ফ্যাক্টরিজ মানে কি? যদি আপনি বলেন কি স্যার ফ্যাক্টরিজ মানে কি, তাহলে ফ্যাক্টরিজ মানে দেখেন, হোয়াট ইজ মিন ফ্যাক্টরি। আপনাকে যদি বলা হয় ফ্যাক্টরি মানে কি, দেন আপনি জানেন না। আই এম 1000% শিওর সব মুখস্থ করেছেন, তাই ফ্যাক্টরি মানে জানেন না। এটাকে যদি হাইপোথেটিক্যালি আমি ফ্যাক্টরি ধরি, ডাচদের ফ্যাক্টরি ধরি, তাহলে এই ফ্যাক্টরির একটা পার্ট এটা, একটা পার্ট এটা, এন্ড এই পার্টটা এটা। এটা হচ্ছে রেসিডেন্ট এরিয়া। রেসিডেন্ট এরিয়া। এখানে কারা থাকবে? এখানে থাকবে অফিসিয়াল পিপলরা, যারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়াল পিপল আছেন তারা এখানে থাকবে। এটা হচ্ছে আপনার ওয়্যার হাউসেস বা স্টোর হাউস। স্টোর হাউস বলেন আপনি। এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট। ম্যানুফ্যাকচারিং ইউনিট। এই যে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি ইদার রিভারের কাছে থাকতো, নালে এই ফ্যাক্টরি ওশিয়ানের কাছে থাকতো। ওশিয়ান তো না, সি এর কাছে থাকতো। আমাদের এখানে সি এর কাছে, সমুদ্রের কাছে থাকতো। এই দুটো রিজন এদেরকে রাখতেই হতো। কেন? আপনি বলবেন কেন? বাইরে থেকে এরা যখন ইন্ডিয়ার অন্যান্য পার্ট থেকে যখন এরা সব জিনিসগুলো নিয়ে আসতো, এখানে সব জিনিসগুলো ইন্ডিয়ার অন্যান্য পার্ট থেকে নিয়ে আসতো, দেন এই অন্যান্য পার্ট থেকে নিয়ে এসে এখানে সঞ্চয় করে রাখতো, এন্ড পরে গিয়ে এটাকে ফাইনাল গুডসে প্যাকেজ করে ফাইনাল গুডসে কমপ্লিট করতো। ফাইনাল গুডস যখনই কমপ্লিট হয়ে যাবে, দেন রিভারের মাধ্যমে মেন পোর্টে পাঠিয়ে দিত, নালে যদি পোর্টের কাছেই আসে এরা, দেন তার মাধ্যমে এরা পাঠিয়ে দিত এই জিনিসটাকে ইউরোপে। এই জন্য এই ফ্যাক্টরি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল এদের কাছে। তাহলে ফ্যাক্টরি জিনিসের মধ্যে তিনটে থাকবে। রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানুষগুলো, অফিসারগুলো থাকবেন। এই অফিসারের মধ্যে এখানেই থাকতো ফ্যাক্টর। ফ্যাক্টরের কাজ হয়েছিল কি এই অফিসের সব ব্যাপারগুলো দেখা, তার সাথে সাথে বিজনেস প্রমোট করা। বিজনেস বা বলতে পারেন আপনি ট্রেডকে প্রমোট করা। ট্রেড কিভাবে প্রমোট করতো? এরা ব্রোকার গুলোকে হায়ার করতো। এই ব্রোকাররা কি করতো? ইন্ডিয়ার বিভিন্ন পার্টে যেত, বিভিন্ন পার্টে গিয়ে সেখান থেকে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যা যা ডিমান্ড আছে, যে যে জিনিস লাগতো, সেটা এনে এই জায়গায় এই ফ্যাক্টরকে দেখতো। ফ্যাক্টর সেটা স্টোর হাউসে সব শেপ করতো। স্টোর হাউস থেকে যখন ওদেরকে ইউরোপে পাঠানোর কথা, দেন প্যাকেজিং তো করতে লাগবে, অনেকদিন টাইম লাগবে। ফাইনাল গুডসে কনভার্ট করতো, দেন সেটাকে যদি নদীর কাছে আছে রিভারের মাধ্যমে দিয়ে মেন পোর্টে পৌঁছে দিত। আর যদি পোর্টের কাছেই ফ্যাক্টরি থাকে, তাহলে সেই পোর্টের মাধ্যমে ওরা ইউরোপে পৌঁছে দিত। এটা হচ্ছে এদের ফ্যাক্টরির ধারণা। এটা আপনি ভুলবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবার ইন্ডিয়ার ক্ষেত্রে কাউন্সিলের ব্যাপারটা হচ্ছে এটা। ইন্ডিয়ার ক্ষেত্রে আরো সুন্দর করে ইলাবোরেটলি আমরা এখানে দেখে নিচ্ছি। ইন্ডিয়ার ক্ষেত্রে তাহলে ফার্স্টে থাকবে একটা কাউন্সিল। ওই কাউন্সিল হেড থাকবেন কে? গভর্নর জেনারেল। মানে ইন্ডিয়ার গভর্নর, ইন্ডিয়ার এক একটা জায়গার যে গভর্নর জেনারেল হবেন তিনি। তার আন্ডারে থাকবে সিনিয়র ফ্যাক্টর। সিনিয়র ফ্যাক্টর, ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টরিতে যিনি থাকছেন, ফ্যাক্টরিতে যে বিজনেস প্রমোট করছেন, তার সাথে সাথে ফ্যাক্টরির পুরো ব্যাপারটাকে দেখছেন, তাকে বলা হয় ফ্যাক্টর। তাহলে সিনিয়র ফ্যাক্টর থাকবে, এর আন্ডারে থাকবে ছোট জুনিয়র ফ্যাক্টর।
সেই 6টা জুনিয়র ফ্যাক্টরের মধ্যে তাদের কাজগুলো অল্প হলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে। ফার্স্ট, এর 6 জুনিয়র ফ্যাক্টর লাস্টে থাকবে, জুনিয়র ফ্যাক্টর। এই 6 জুনিয়র ফ্যাক্টরের আগে এই ফ্যাক্টর কি কি জিনিস ম্যানেজ করবে সেটা আপনি দেখুন। এখানে একজন মানুষ থাকবে, সে কি থাকবে, কোম্পানিজ বুকগুলোকে, কোম্পানির যে বুক কি রিলেটেড, ট্রেড রিলেটেড যে বুকটা কোম্পানি মেনটেন করছে সেটাকে দেখাশোনা করা। দেন কোম্পানি যে ল বানিয়েছে, ল এনফোর্সমেন্ট করা। কোম্পানি তো ল বানাবে, আইন বানাবে, সেই আইনটা যেন কোম্পানির এরিয়ার মানুষগুলো, কোম্পানির বিজনেসের অফিসিয়াল গুলো সেটা যেন মানে, সেটাকে দেখা। তার সাথে সাথে কি, গুডস গুলোকে লোড এন্ড আপলোড করা, লোড এন্ড আপলোড করা, সেটা এদের কাজ হবে। তার সাথে সাথে কি, আর ল এনফোর্সমেন্ট হয়ে গেল, তার সাথে সাথে অফিসিয়ালরা কিরকম ভাবে কাজ করছে সেই জিনিসগুলো দেখার জন্য এরা সব জিনিসই রাখতো। এই পুরো জিনিসটা এরম ভাবে এই রিজনের শর্ত অনুযায়ী, এই যে চার্টটা দিলাম এর শর্ত অনুযায়ী ফ্যাক্টরি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কাজ করতো। এন্ড এখানে ছোট করে দিয়ে দিয়েছি ইন্ডিয়ার ক্ষেত্রে কিভাবে, এন্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস কিভাবে কাজ করতো। এন্ড সবচেয়ে ফাইনালি নেদারল্যান্ডসে কারা বসে থাকতো, নেদারল্যান্ডসে যারা হেড করতো তাদেরকে বলা হতো জেন্টলম্যান 17। এখানে শর্ট সাইজে দেওয়া হয়েছে জেন্টলম্যান 17 এর নিচে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস, যেটা কি থাকতো, বাটাভিয়া ইন্দোনেশিয়ায় থাকতো। এ ছিল এশিয়ান অ্যাফেয়ার্স এর হেড, এ পুরোটা এশিয়ার অ্যাফেয়ার্স গুলোকে দেখতো। দেন এর আন্ডারে এশিয়ার এক একটা কান্ট্রিতে চিফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়েছিলাম আমরা, সেই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস বলে দিয়েছি চিফ অ্যাডমিনিস্ট্রেটর ইন্ডিয়ান কাউন্সিল, যেহেতু আমরা ইন্ডিয়া পড়ছি সেই জন্য এই জিনিসটা আমাদের। এন্ড তারপরে ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কিরকম ভাবে কাজ করতাম সেটা বললাম। এন্ড ফ্যাক্টরি জিনিসটা কি ছিল সেটা আপনাদেরকে বললাম। আই থিঙ্ক পিকচার ইজ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কি ফ্যাক্টরি কিভাবে কাজ করতো। চলেন আরো একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, আজকে দুটো টার্ম আপনারা শিখবেন, এদের রিলেশন কিরম ছিল। সরি, রিলেশনের আগে এদের দুটো ছিল। ইন্ডিয়ার ক্ষেত্রে এরা দুটো জায়গা থেকে নিজের পাওয়ারকে হ্যান্ডেল করত। একটা ছিল করমণ্ডল আর একটা ছিল বেঙ্গল। আচ্ছা, করমণ্ডলের ক্ষেত্রে ডাইরেক্টরস এরা রাখতো, ডাইরেক্টরেট এর আন্ডারে একটা ডাইরেক্টর রাখতো। ডাইরেক্টর মানেই হচ্ছে গভর্নর জেনারেল, ডাইরেক্টর মানেই হচ্ছে গভর্নর জেনারেল। আগে এখানে দেখেন, ম্যাপ দেখেন আপনি, আগে এদের এই কালারটা দিই, এই কালারটা দিই, আগে এদের পেটাপুলিতে ছিল, পেটাপুলির পরে এরা শিফট করে দেয় ক্যাপিটালকে মাসুলিপাটনামে। পেটাপুলি পরে এরা ক্যাপিটাল শিফট করে এই সময়ে মাসুলিপাটনামে। এরা সেপারেট করে আলাদা করে একটা বেঙ্গলের আন্ডারে বেঙ্গল ডিরেক্টর ক্রিয়েট করে, যার মাধ্যমে যেহেতু বেঙ্গলে হিউজ অ্যামাউন্টে বেনিফিট আসতে লাগলো সেই জন্য বেঙ্গল ডাইরেক্টরেট ক্রিয়েট করলো। এর আগে এই বেঙ্গল ডাইরেক্টর ক্রিয়েট করার আগে সবগুলো এই করমণ্ডল ডাইরেক্টরের মাধ্যমে পুরো ইন্ডিয়ান অ্যাফেয়ার্স কে এরা দেখতো। বুঝে গেলেন? এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। সব এবার ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশন
উইথ নেটিভ ইন্ডিয়া, নেটিভস। ওরা যে ইন্ডিয়ায় ছিল এর মধ্যে কার সাথে কিরম ভাবে রিলেশন ছিল? ফার্স্ট রিলেশন যদি আপনি পড়েন, ফার্স্ট রিলেশন হচ্ছে এদের সাথে সুলতান অফ গোলকোন্ডার কিরম ভাবে রিলেশন ছিল। সুলতান অফ গোলকোন্ডা এর রিলেশন কিরম ছিল ফার্স্ট। তাহলে সুলতান অফ গোলকোন্ডার রিলেশন যদি পড়েন, তাহলে সুলতান অফ গোলকোন্ডার রিলেশনের মধ্যে যেহেতু 2 ফ্যাক্টরিজ গোলকোন্ডাতে করতে দেওয়া হয়েছিল, 2 ফ্যাক্টরিজ, আপনি বলবেন হ্যাঁ স্যার আপনি তো আগেই বলেছেন 2 ফ্যাক্টরিজ। এর মধ্যে কি কি ফ্যাক্টরিজ ছিল? একটা ছিল গোলকোন্ডায় পর্তুগিজ ফ্যাক্টরি, এন্ড তার সাথে একটা ছিল নাগাইভাঞ্চাতে, নাগাইভাঞ্চাতে পর্তুগিজ ফ্যাক্টরি। নাগাই ভাঞ্চাতে পর্তুগিজ ফ্যাক্টরিজ ছিল। এবার যখন এরা পর্তুগিজ ফ্যাক্টরি স্টার্ট করে দিল, কি কি দুটো ফ্যাক্টরিজ ছিল আপনি দেখে নিন ম্যাপে, শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি ধরতে পারবেন না। ছিল নাগাইভাঞ্চা, এটা ছিল গোলকোন্ডা। এটা ধর, এটা আছে আপনার নাগাইভাঞ্চা, এটা আছে আপনার গোলকোন্ডা। তাহলে এই ফ্যাক্টরির অ্যাফেয়ারকে দেখার জন্য সুলতান অফ গোলকোন্ডা, সুলতান অফ গোলকোন্ডা এক একটা এরিয়াতে নিজের টেরিটরি দেখার জন্য হাবিলদার রাখতেন, হাবিলদার রাখতেন। এই হাবিলদারের সাথে ডাচদের স্কার্মিশ হতো, মানে লিটল ছোট আপনি বলতে পারেন ফাইট হতো। এই ফাইটের মাধ্যমে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, এদের গোলকোন্ডা আর নাগাইভাঞ্চা এই দুটোকে এরা অফ করতে চলে গেছিল। অফ করে দেবো আমরা এই কোম্পানিজকে, যেহেতু গোলকোন্ডা সুলতানের আন্ডারে যে হাবিলদার কাজ করতো, হাবিলদার এইসব জায়গায় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্রেড চালানোর ক্ষেত্রে ব্রাইবিং চাইতো, ঘুষ চাইতো, এত টাকা যদি না দেন দেন এতে আমি পাস করতে দেব না, এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেব না, এই জায়গা থেকে তো একে পটে আসতে লাগবে, এই জায়গা থেকে একে পটে আসতে লাগবে। এই পুরো জায়গায় যদি সুলতান অফ গোলকোন্ডার হয় আর হাবিলদারের আন্ডারে থাকে, তাহলে ওই জায়গা থেকে পটে আসতে গেলে আপনাকে তো হাবিলদারের পারমিশন চাই। হাবিলদার পারমিশন তখন দেবে যখন আপনি ওকে টাকা পে করবেন। টাকা নিয়ে সমস্যা হওয়ার জন্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেগে গিয়ে গোলকোন্ডা নাগাইভাঞ্চা দুটোই ফ্যাক্টরিকে অফ করে দেয়। তার সাথে সাথে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুলতান অফ গোলকোন্ডা একটা রাইট দেয়, সেটা হচ্ছে রাইট টু মিন্ট। রাইট টু মিন্ট, রাইট টু মিন্ট মানে টাকা বা কয়েন প্রিন্ট করার অধিকার দেয়। এই প্রিন্ট টাকা কিভাবে কয়েন হতো? এই টাকা দুটো এখানে কয়েন হতো, গোল্ড কয়েনকে বলা হতো, গোল্ড কয়েনকে বলা হতো পাগোড়া, বা আপনি বলতে পারেন হুম। আর সিলভার কয়েন যদি হতো, গোলকোন্ডার ক্ষেত্রে সিলভার কয়েন যদি হতো, তাহলে সিলভার কয়েনকে বলা হতো ফানাম। এটা মনে রাখবেন আপনি। তাহলে এখানে প্রিন্ট কিভাবে হতো? আবার আমাকে ম্যাপ স্কেচ করতে হবে। স্পিডে ম্যাপ স্কেচ করছি, খারাপ ভাববেন না, আমি যতটা পারছি ভালো করেই করে দিচ্ছি আপনার। এটা নাগাইভাঞ্চা, এটা গোলকোন্ডা আছে। গোলকোন্ডা মিন্টিং অফ কয়েন কি হতো, এক একটা জায়গায়, এটা ধরে নিন সুলতান অফ গোলকোন্ডার একটা জায়গায় ও নিজের
টাকশাল খুলেছে। টাকশাল মানে এখানে সুলতান অফ গোলকোন্ডার একজন মানুষ বসে থাকবে, একজন মানুষ বসে থাকবে। এবার আপনার ধরে নিন আপনার নাম আছে রাহুল, আপনি করতে চাইলেন বিজনেস এই সময়ে, দেন যদি বিজনেস করতে চান দেন আপনি দেখলেন কি আপনার কাছে আছে গোল্ড, এই গোল্ডটা নিয়ে যাবেন আপনি কোথায়? এই গোল্ডটা নিয়ে যাবেন এই ওপেন টাকশালে, যেখানে সুলতান অফ গোলকোন্ডার একজন মানুষ বসে আছে এবং তাকে রাইট দিয়ে দিয়েছে সুলতান অফ গোলকোন্ডার জাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কি তুমি প্রিন্ট করবে। তখন কি টাকশাল কি ছিল? ওপেন প্রিন্টিং ছিল, মানে যে কোনো মানুষ যদি ওই জিনিসটা নিয়ে আসে দেন ওকে প্রিন্ট করে দিয়ে দেওয়া হতো যাতে ও বিজনেস ট্রেড করতে থাকে। এখন আমাদের ওপেন প্রিন্ট নেই, এখন সবগুলো প্রিন্টিং এর ব্যাপারটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়েছে। আপনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকা প্রিন্ট করে দেবে, দেন সেই জিনিসগুলো ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে এসে যায়। তখন কিন্তু ওই টাকা ব্যাপারটা ছিল না, তখন তো জিনিসগুলো বাটার সিস্টেম বা এই জিনিসগুলো মানে গোল্ড সিলভার এটা নিয়ে গিয়ে টাকা বানাতে হতো। এই বানানোটাই শিখাচ্ছে কিরম ভাবে হতো। গোল্ড নিয়ে রাহুল চলে গেল ওপেন টাকশালে, ওখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিক থেকে, আর এর থেকে মানুষ বসানো আছে সুলতান অফ গোলকোন্ডা। একে বললো কি আমার কাছে এইটুকু গোল্ড আছে, দেন এর আপনি আমাকে কয়েন বানিয়ে দিন। দেন এইটুকু গোল্ডের যা যা কয়েন হতো সেটা বানিয়ে দিত। এন্ড গোল্ড কয়েন যেহেতু বানানো হতো সেই জন্য এই গোল্ড কয়েনটাকেই বলা হতো আপনার পাগোড়া। যারা গোল্ড নিয়ে এসে গোল্ড কয়েন বানাবে সেটাকে বলা হতো পাগোড়া বা হুন। আর যদি কেউ ধরে নাও আমি আর কে আছি, আর কে বললো কি না আমার কাছে গোল্ড নেই আমি সিলভার নিয়ে যাব, সিলভার নিয়ে যাব বলে যান, তাহলে ওপেন টাকশালে আপনি সিলভার নিয়ে একে বললেন কি আমাকে একটু কয়েন বানিয়ে দাও যেহেতু আমি বিজনেস করব এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। দেন এই গোল্ড সিলভার কয়েনকে নিয়ে যে কয়েনটা বানানো হতো তাকে বলা হতো ফানম। দেন এই টাকা হয়ে যেত, এটা হচ্ছে কয়েন, এটা কয়েনের নাম, এটা কয়েনের নাম, এটা গোল্ড কয়েনের নাম, এটা সিলভার কয়েনের নাম। এই দুটো নিয়ে আপনি সুন্দর করে বিজনেস করতেন। গোল্ড কয়েনের ভ্যালু বেশি ছিল, যেমন এখন ধরে নিন আমাদের 500 টাকার বেশি ভ্যালু, 100 টাকার কম ভ্যালু, সেই শর্ত অনুসারে গোল্ড কয়েন এন্ড ফানম নিয়ে মানুষগুলো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বিজনেস করতো। ডাচের সাথে বিজনেস করার ক্ষেত্রে আপনাকে এই কয়েন বানাতে হবে, তাহলে ডাচ আপনার ওই কয়েন নিয়ে আপনাকে জিনিস দেবে বা আপনাকে কয়েন দিয়ে আপনার জিনিস নেবে। এটা ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জিনিসটা। তো রাইট টু মিন্ট কয়েন এখানে সুলতান অফ গোলকোন্ডা সেই রাইটসটা দিয়েছিল। লাস্ট আজকের টপিকের মধ্যে সবচেয়ে লাস্ট, মুঘলদের সাথে এদের রিলেশন কি ছিল? মুঘলসের সাথে এদের রিলেশন কি ছিল? মুঘলদের মধ্যে যতগুলো রাজা ছিল যারা এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বিজনেস করছে, সবচেয়ে প্রথমে জাহাঙ্গীর, তার সাথে সাথে শাহজাহান, তার সাথে সাথে औरंगजेब, তার সাথে সাথে শাহ আলম টু, শাহ আলম টু। এরা সবাই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে ট্রানজিট ডিউটি ফ্রি করে দেয়, ট্রানজিট ডিউটি ফ্রি করে দেয়। দেন তার সাথে 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 এরা কি করে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও এদেরকে ছাড় দেওয়া হয়, ইম্পোর্ট প্লাস এক্সপোর্টের ক্ষেত্রেও এদের রেশিওটা কমিয়ে দেওয়া হয়। কেন কমানো হয়? যেহেতু মুঘলরা, এই রিজনটা আপনারা জেনে নিন, এটা হচ্ছে আমাদের সুন্দর ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের সুন্দর ইন্ডিয়া। ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা জানি এই সব এরিয়া কি হচ্ছে সি বা ওশেন, আমি দুটোই লিখে দিলাম, সি এই জায়গাটা ওশেন আছে, এই জায়গাগুলো সি বা ওশেন আছে, তাই না স্যার? আপনি বলবেন হ্যাঁ স্যার। দেন এক্ষেত্রে আপনার যদি ডাচরা এখানে বিজনেস করে বা এখানে বিজনেস করে বা এইসব জায়গায় বিজনেস করে,
দেন সেক্ষেত্রে আপনার অসুবিধা কি? আপনি এই জলের মধ্যে, সি এর মধ্যে আপনি তো কোনো বিজনেস করছেন না। দেন জল থেকে যদি আপনাকে ডাচ বা অন্যান্য ইউরোপিয়ান পাওয়ার গুলো বিজনেস করে, সেখান থেকে তো আপনার টাকা আসছে, আপনি ট্যাক্স কালেক্ট করছেন। এই ট্যাক্সটার মাধ্যমে কি হচ্ছে? আপনার রেভিনিউ গুলো বেড়ে যাচ্ছে, সেই জন্য যে কোনো মুঘল বা যে কোনো ইন্ডিয়ান কিং গুলো এই ইউরোপিয়ান পাওয়ার গুলোকে ট্যাক্স করার দায়িত্ব দিয়েছিল। এই সব জায়গা থেকে ইন্ডিয়ান কিংদের কোনো টাকাই আসতো না আগে। ব্রিটিশ বা ডাচ, পর্তুগিজ, ড্যানিশ বা ফ্রেঞ্চ না আসার আগে এই সব জায়গায় জলপথে কোনো টাকাই আসতো না। সেই জন্য ওরা ভাবলো জলপথে যেই 3,000 টাকা বা 4,000 টাকা করে পার ইয়ারে আসছে, দেন আমাদেরই তো বেনিফিট আছে। সেই জন্য ওরা এই সুবিধাগুলো প্রত্যেকটা ইউরোপিয়ান পাওয়ারকে দেওয়া স্টার্ট করলো। এটা ছিল আজকের আমাদের টপিক, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাইট টু মিন্ট কয়েন। আপনারা বারে বারে দেখবেন কিরকম ভাবে ফ্যাক্টরির ব্যাপারটা বারে বারে দেখবেন। এটা ছিল আমাদের আজকের টপিক। ডান অফ দ্য ডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নেক্সট উইকে দেখা হবে। অ্যান্ড ক্লাসগুলো শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে একটু জানাবেন কেমন হলো ক্লাস। সবাই ভালো থাকুন।